খালেদা জিয়ার হার্টে ব্লক, একটি রিং বসানো হয়েছে। বিদেশে না পাঠালে জীবন হুমকিতে পড়তে পারে ফখরুল। কিছু মানুষ দেশের অর্জনকে অর্জন হিসেবে নিতে পারে না, অনেক বাধা পেরিয়ে পদ্মা সেতু নির্মাণ হয়েছে প্রধানমন্ত্রী। করমুক্ত আয়ের সীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের, ঘাটতি মেটাতে স্থানীয় ব্যাংকের বদলে বিদেশি অর্থায়নের চেষ্টার দাবি। ভারতে মহানবীকে কটূক্তির প্রতিবাদ করায় ধরপাকড়, নিন্দা মমতার। হাওড়ায় বিজেপি নেতা গ্রেফতার। আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। একেএসটিএমটি বা শিরোনাম দেখছিলেন। দারিদ্র্যের কারণে নবম শ্রেণীর পর লেখাপড়া ছাড়তে হয়েছিল। উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে ৫৫ বছর বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলেন অদম্য বেলায়েত। এবার পুরো খবর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হৃৎপিণ্ডের এক রক্তনালীতে ব্লক ধরা পড়ায় রিং বসানো হয়েছে। মেডিকেল বোর্ডের সুপারিশে দুপুরে তার এনজিওগ্রাম সম্পন্ন হয়, ওইটি রিং পরানো হয়। আপাতত তিনি ঝুঁকিমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে উন্নত চিকিৎসার জন্য বিদেশে না পাঠালে তার জীবন হুমকিতে পড়তে পারে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইমরুল আহসানের রিপোর্ট। হঠাৎ অসুস্থ বোধ করায় শুক্রবার মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তবে তার আগেই তার মাইল্ড অ্যাটাক হয় বলে জানান চিকিৎসকরা। ভোররাতেই প্রাথমিক কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। শনিবার সকালে শ্বাসকষ্ট দেখা দিলে জরুরি বৈঠকে বসে হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড। সিদ্ধান্ত নেওয়া হয় দ্রুত এনজিওগ্রাম করার। দুপুরে বেগম জিয়াকে নিয়ে যাওয়া হয় অস্ত্রোপচার কক্ষে। হৃৎপিণ্ডের মূল আর্টারিতে ধরা পড়ে ব্লক। তাৎক্ষণিক সেখানে পরানো হয় রিং। তার একটা মাইল্ড হার্ট অ্যাটাক হয়ে গেছে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন তার হয়ে গেছে, এবং তারপরে উনার হাসপাতালে থাকতে থাকতেই উনার আবার আরেকটা উপসর্গ এসে যায় সামনে, সেটা হচ্ছে তার সাফোকেশন শুরু হয়, শ্বাসকষ্ট শুরু হয়। এনজিওগ্রাম করতে গিয়ে দেখা গেছে যে তার মেইন আর্টারিটা 99% ব্লক, এবং সেটা তারা সফলভাবে সেখানে তারা স্টেন্ট করেছেন, বেলুনিং করে সেটাকে দূর করে সেখানে একটা স্টেন্ট বসিয়েছেন, এবং ডাক্তাররা অত্যন্ত আশাবাদী যে তার এই ট্রিটমেন্টের ফলে তিনি আপাতত এই যে হার্টের যে সমস্যা, এটা থেকে সাময়িকভাবে তিনি রিলিফড হলেন। বিএনপির মহাসচিব জানান, আপাতত ঝুঁকিমুক্ত হলেও উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো প্রয়োজন বেগম জিয়াকে। আজকে আবার তাই অসুস্থ হয়ে পড়াতে আরও প্রমাণিত হলো যে তার অবিলম্বে তাকে বিদেশে উন্নত চিকিৎসা কেন্দ্রে পাঠিয়ে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে না পারলে তার জীবন হুমকির মুখে পড়েছে বারবার। এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে যার অপরিসীম অবদান রয়েছে, তার জীবনের জন্যে, তার জীবন রক্ষার জন্যে, তার স্বাস্থ্যের জন্যে তাকে চিকিৎসার বাইরে চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান আমরা জানাচ্ছি সরকারের প্রতি। অন্যথায় আমরা আবারও বলছি যে সকল দায়িত্ব কিন্তু এই সরকারকেই বহন করতে হবে। হৃদরোগ ছাড়াও লিভার সিরোসিস, আর্থ্রাইটিস সহ জটিল কিছু রোগে ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। গেল বছর করোনা আক্রান্তের পর নানা জটিলতা নিয়ে 3 বারে কয়েক মাস হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হয় বিএনপির প্রধানকে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। খালেদা জিয়ার অসুস্থতার দায় সরকার নেবে না, বিএনপির প্রয়োজন হলে বিদেশ থেকে চিকিৎসক আনতে পারে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তাবিত বাজেট বিষয়ক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি বলেন, কোভিড পরবর্তী বাংলাদেশের জন্য ঘুরে দাঁড়ানোর বাজেট প্রস্তাব করা হয়েছে। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় এই বাজেট সরকারের সক্ষমতার প্রতিফলন দাবি করে ওবায়দুল কাদের বলেন, 6 বছর শেষে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে দাঁড়াবে $3009। পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার লক্ষ্যেই বাজেটে টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, পরিকল্পনা সফল না হলে পরবর্তীতে নিয়ম পরিবর্তন করা হবে। এটা শেখ হাসিনার উদারতা, মানবিকতা, মুক্ত আছেন তিনি, বাসায় থাকবার অধিকার পেয়েছেন।
চিকিৎসার ব্যাপারে কোনো বাধা নেই। তাদের এত যদি ইচ্ছা দেশের বাইরে থেকে চিকিৎসক আনো, দেশের অনেক টাকা পাচার হয়ে গেছে, অনেক দেশে বিভিন্ন দেশে এ ধরনের সুযোগ দেওয়া। আমরা সেই সুযোগটা দিচ্ছি, আমরা দেখি একটা সুযোগ আমরা দিচ্ছি, যদি এই সুযোগে সুফল না আসে তাহলে আমরা ওই সুযোগ রাখবো কেন? কিছু মানুষ আছে যারা দেশের অর্জনকে অর্জন হিসেবে নিতে পারে না। উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এটা তাদের দৈন্যতা। শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে গেলে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিকভাবে অনেক বাধা পেরিয়ে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে বলেও জানান শেখ হাসিনা। নজরানা চৌধুরীর রিপোর্ট। 2008 সালের 11 জুন দীর্ঘ 11 মাস কারাভোগের পর সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান শেখ হাসিনা। তখন থেকেই দিনটিকে শেখ হাসিনার কারামুক্তি দিবস হিসেবে পালন করে আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষে শনিবার সকালে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা গণভবনে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় রাখা বক্তব্যে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা তখন যে আন্দোলন গড়ে তুলেছিলেন সেজন্যই তিনি মুক্তি পেয়েছিলেন। আওয়ামী লীগের ভিত্তিটাই হচ্ছে এদেশের মাটি মানুষ, আর বিএনপি হচ্ছে ক্ষমতা দখলকারী মিলিটারি ডিক্টেটরের ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দল সৃষ্টি, সেটাই হচ্ছে বিএনপি। কাজে ওদের তো কোনো দিনই পায়ের তলায় মাটি নাই। বিএনপির ক্ষেত্রে জন্মই হচ্ছে আজন্ম পায়, বাংলাদেশের মানুষ তাদের গ্রহণ করবে কেন? শেখ হাসিনা বলেন, কারাগারে থাকাকালীন সময়েই পরিকল্পনা করেছিলেন যে তিনি পরবর্তী সময়ে কিভাবে দেশের উন্নয়ন করবেন। সমালোচকরা যেভাবেই কথা বলুক না কেন, আওয়ামী লীগ তার পরিকল্পনা অনুযায়ী পরবর্তী প্রজন্মের জন্য উন্নত সমৃদ্ধ বাংলাদেশ রেখে যাওয়ার জন্য কাজ করে যাবে বলেও জানান তিনি। পদ্মা সেতু এত আন্তর্জাতিকভাবে বাধা, সেই বাধা অতিক্রম করে আজকে আমরা নিজেদের পয়সায় পদ্মা সেতু করেছি। কোথায় লাভজনক হবে, কোথায় লাভজনক হবে না, আমাদের থেকে ওই কিতাব পড়া দুজন বা বাইরের থেকে একজন এসে তারা জানবে না। তারা আমাদের থেকে অনেক জ্ঞানী, অনেক শিক্ষিত। আমরা তো অত পড়াশোনা করি নাই, আমি তো নেট বাংলার ছাত্রী, কিন্তু আমি আমার দেশটাকে চিনি। আমার অবাক লাগে যে বাংলাদেশের এই উন্নয়নটা দেখলে এদের মনে এত ব্যথা লাগে কেন, আর সব কিছুতে অর্জনটাকে অর্জন হিসেবে তারা নিতে পারে না কেন, তারা কেন এই মানসিক দৈন্যতায় ভোগে? করোনা সংক্রমণের মধ্যে অনেক উন্নত দেশের প্রবৃদ্ধি যখন নেতিবাচক, তখন সরকারের নেয়া সময়োপযোগী পদক্ষেপের ফলে বাংলাদেশের প্রবৃদ্ধি 5% উপরে বলেও জানান শেখ হাসিনা। আমার সাথে কত নেতা কর্মী আজকে চলে গেছে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে ব্যক্তি শ্রেণীর আয়কর সীমা বাড়ানোর দাবি জানিয়েছে এফবিসিসিআই। দুপুরে রাজধানী মতিঝিলে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন আরও বলেন, ঘাটতি মেটাতে স্থানীয় ব্যাংকের বদলে বিদেশি অর্থায়নের চেষ্টা করা উচিত। সেই সাথে মওকুফ করা খেলাপি ঋণের উপর কর আরোপ করা যুক্তিযুক্ত নয় বলেও মত ব্যবসায়ীদের। রিপোর্ট করছেন মুশফিকুস সালেহীন। প্রস্তাবিত বাজেটকে সময়োপযোগী উল্লেখ করে স্বাগত জানালেও বেশ কিছু অসন্তোষের কথাও তুলে ধরে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। শুধু নিট আয়ের ভিত্তিতে ব্যবসা ও পেশার উপরে কর আরোপ করা, বেতন, ফি, সুদ, লভ্যাংশ ছাড়া অন্যান্য লেনদেন থেকে উচ্ছে আয়কর ও অগ্রিম কর বাতিল করা ও একই আয়ের ওপর একাধিকবার কর আদায় পরিহার করার প্রস্তাব দেন তারা। সেই সাথে ব্যক্তি শ্রেণীর আয়করের সীমা বাড়ানোরও দাবি জানান এফবিসিসিআই সভাপতি। আর মওকুফ করা খেলাপি ঋণের ওপর কর আরোপ যৌক্তিক নয় বলেও মত দেন তিনি। প্রস্তাবিত বাজেটে আয়করের সীমা বৃদ্ধি করা হয়নি, যেখানে ভারতের 5 লক্ষ রুপি আর আমাদের হচ্ছে 3 লক্ষ, এটা তো হওয়া উচিত না। আমাদের যে এটা অযৌক্তিক, আমি মনে করি এটাকে মিনিমাম 4 লক্ষ টাকা করা উচিত। মূল্যস্ফীতির কারণে এটি খুবই দরকার ছিল। যে খেলাপি হয়ে গেল, তাকে যদি আপনি মরে গেছে, তাকে যদি আপনি যেই ট্যাক্স যদি আবার তার উপরে করা হয়, তাহলে সে কোত্থেকে দিবে? বাজেটে সরকারের আয় ব্যয়ের ঘাটতির একটা বড় অংশ স্থানীয় ব্যাংক থেকে ধার নিয়ে মেটানোর পরিকল্পনা সরকারের। এই ঘাটতি মেটাতে বিদেশি উৎস থেকে অর্থায়নের চেষ্টা করার প্রস্তাব এফবিসিসিআই। ঘাটতি মেটাতে স্থানীয় ব্যাংক ব্যবস্থার পরিবর্তে যথাসম্ভব সুলভ মূল্যে বৈদেশিক উৎস থেকে অর্থায়নের প্রচেষ্টা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। কেননা ব্যাংক ঋণের উপর অধিক মাত্রার নির্ভরতা
বেসরকারি খাতের ঋণ প্রবাহে বাধা সৃষ্টি করতে পারে। এ সময় বিদেশে পাচার করা টাকা কর দিয়ে দেশে ফেরত আনার সুযোগ সমর্থন করেন না জানিয়ে এই সুযোগ সৎ ব্যবসায়ীদের নিরুৎসাহিত করবে বলে মত দেন তিনি। মুশফিক উস-সালেহীন, এনটিভি নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেট বাস্তবতা বর্জিত অভিহিত করে বিএনপি বলেছে এটা কেবলমাত্র সরকারের আশীর্বাদ পুষ্টদের জন্য করা হয়েছে। বাজেট উপস্থাপনের 2 দিন পর বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, এই বাজেট সাধারণ মানুষের বাজেট নয়, ডলার পাচারকারী ও অর্থ লুটেরাদের বাজেট বলেও অভিহিত করেন তিনি। সাধারণ মানুষের নিত্য ব্যবহৃত চাল, ডাল, লবণ, চিনি, গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য হ্রাসের কোনো কার্যকরী কৌশল না নিয়ে শুধু নিজেদের বিত্ত বৈভব বৃদ্ধির লক্ষ্যে এই বাজেট প্রণীত হয়েছে। একই সঙ্গে অবিলম্বে পাচারকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও তাদের অর্জিত সম্পদ বাজেয়াপ্ত এবং পাচারকারীদের অর্থ ফেরত আনার ব্যবস্থা গ্রহণের দাবি জানান বিএনপি মহাসচিব। স্বপ্ন ছুঁতে কত কিছুই না করে মানুষ, আর তা পূরণে যেন অদম্য এক নাম বেলায়েত শেখ। চেয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে পড়বেন, কিন্তু দারিদ্র্যের কষাঘাতে তার হয়নি। পরবর্তীতে ভাই বোন ও ছেলেমেয়েরা তার স্বপ্ন পূরণে ব্যর্থ হওয়ায় 55 বছর বয়সে এসে নিজেই বসে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়। বিস্তারিত জানাচ্ছেন শেখ মহিউদ্দিন। সন্তান পরীক্ষা দিবে আর কেন্দ্রের বাইরে তার বাবা মা অপেক্ষা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু উল্টো চিত্র দেখা গেল ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায়। পরীক্ষা দিচ্ছেন বাবা আর বাইরে অপেক্ষারত সন্তান। আব্বু ডাবিতে পরীক্ষা দিতেছি, অপেক্ষা করতেছি, বার হইলে একসাথে যাব। ছোটবেলায় লেখাপড়ার আগ্রহের কমতি ছিল না, কিন্তু আর্থিক দুরবস্থার কারণে নবম শ্রেণীর পর লেখাপড়া থেকে ছিটকে পড়তে হয় বেলায়েতকে। হাল ধরতে হয় সংসারের। বিশ্ববিদ্যালয়ে না পড়তে পারার সেই আক্ষেপ ঘোচাতে চেয়েছিলেন প্রথমে ভাই বোন ও পরে সন্তানদের উচ্চশিক্ষায় নিয়ে যাওয়ার মাধ্যমে, কিন্তু বিধি বাম, তার সেই স্বপ্ন পূরণ হয়নি। তাই মাঝ বয়সে এসে আবারও নিজেই শুরু করেন পড়ালেখা। এ নিয়ে কম কাঠখড় পোড়াতে হয়নি তাকে। আশা যাদের জন্য করবেন সেই আশার পথগুলি বন্ধ হয়ে গেছে, অভিমান নিয়ে লেখাপড়া শুরু করবেন, নিজের নৌকাটা নিজেই বাইতে হবে। পড়ার সময়টা আমি ভাগ করে নিচ্ছি সকালে ফজরের নামাজের পরে, আবার যখন রাত্রে সবাই ঘুমিয়ে গেছে। কালকে বাবার কবরে গিয়ে জেলে গেছে, বাবা তুমি আমার সুখ দেখতে বললে তুমি দোয়া করে আমি পরীক্ষা দেওয়া যাচ্ছে। কোনো বয়স্ক ব্যক্তি উচ্চশিক্ষায় সুযোগ করে নিতে পারলে বিশ্ববিদ্যালয় পরিবেশের সাথে তিনি কতটা খাপ খাইয়ে নিতে পারবেন তা নিয়ে সংশয় রয়েছে উপাচার্যের। যখন একই বয়সের শিক্ষার্থীদেরকে একটি সমান মাঠে ছেড়ে দেওয়া হয়, তখন তাদের এক ধরনের বিবেচনা বোধ এবং এক ধরনের মূল্যায়ন। আবার যখন এইটার অসম অবস্থা হয় বয়সে, তখন সেটি আরেকটি রূপ। গাজীপুরের শ্রীপুর কেওয়া এলাকায় স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ে নিয়ে বেলায়েতের সংসার। দৈনিক করতোয়া পত্রিকায় স্থানীয় প্রতিনিধি তিনি। শেখ মহিউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননার প্রতিবাদে অংশ নেওয়ায় ভারতে শুরু হয়েছে ধরপাকড়। কেবল মহারাষ্ট্রেই গ্রেফতার করা হয়েছে প্রায় 250 জনকে। ঝাড়খণ্ডে বিক্ষোভকারীদের উপর পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন 2 জন। এদিকে বিজেপির পাপের শাস্তি কেন সাধারণ মানুষকে বহন করতে হবে সে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাজী ইফতেখার শুভর, ডেস্ক রিপোর্ট। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার প্রতিবাদে শুক্রবারের পর শনিবারও সহিংস বিক্ষোভ হয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের হয় দফায় দফায় সংঘর্ষ। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারীরা। সবচেয়ে বেশি সহিংসতা হয় হাওড়ায়। 144 ধারা ভেঙে সেখানে যাওয়ার সময় আটক করা হয় পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে। এ অবস্থায় বিক্ষোভকারীদের দিকে আঙ্গুল তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে প্রশ্ন করেছেন, বিজেপির পাপের শাস্তি কেন সাধারণ মানুষকে বহন করতে হবে। অন্যদিকে বিক্ষোভকারীদের প্রতি চড়াও হয়েছে বিজেপি নেতা যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ সরকার।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করার প্রতিবাদে শুক্রবারের বিক্ষোভে অংশ নেওয়াদের আটক করা হচ্ছে। ভিডিও ফুটেজ দেখে এ পর্যন্ত প্রায় 250 মানুষকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। অভিযোগ উঠেছে আটককৃতদের উপর পুলিশি নির্যাতনের। অন্যদিকে শুক্রবার ঝাড়খণ্ডের রাঁচিতে আন্দোলনকারীদের উপর চালানো গুলিতে এখন পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও আহত 20 জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কাজী ইফতেখার শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। মৌলভীবাজারের কমলগঞ্জে ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের 3টি বগি আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট এসে 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে ট্রেনের আরও 13টি বগি ক্ষতিগ্রস্ত হয়। আগুনের ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 4 ঘন্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মৌলভীবাজার থেকে SM উমেদ আলীর পাঠানো রিপোর্ট। শনিবার ঢাকা থেকে পারাবত এক্সপ্রেস ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল। দুপুর 1:45টার দিকে ট্রেনটি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের বিমানঘাটি এলাকায় পৌঁছালে 3টি বগিতে হঠাৎ আগুন ধরে যায়। ট্রেনটিতে পুরো বগি ছিল শীতাতপ নিয়ন্ত্রিত। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মাঝে। আগুন লাগার পরও 4 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ট্রেনটি থামান চালক। পরে দ্রুত যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়ে। স্থানীয় লোকজন ও যাত্রীদের সহযোগিতায় আগুন লাগা 3টি বগি অন্য বগি থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। যখন গাড়িটা দাঁড়ানোর 30 সেকেন্ড আগে মানে আমি গরম লাগতেছে, তখন বারে হয়েছি। বারে পরে যে দরজা খুলে দেখি দুমা নাকো আগুন গন্ধ লাগছে। তখন আমি প্যাসেঞ্জারে কইছি যে যাত্রী হয়েছে গাড়িতে আগুন লাগিয়েছে, আপনারা হল রেডি হোক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি বিমান বাহিনীর ফায়ার ফাইটাররা আগুন নেভাতে সহযোগিতা করে। একটার দিকে আমরা মেসেজ পাই, আমরা এসে প্রায় দেখতে পাই যে প্রায় 3টা বগিতে আগুন জ্বলছে। এর মধ্যে একটা বগিতে ইঞ্জিন আছে, হ্যাঁ, চলন্ত অবস্থায়। আমরা এসে এখানে আমরা খুব দ্রুততার সহিত আমরা আগুনটা নির্বাপন করতে সক্ষম হই। আগুনে ট্রেনের 12টি বগি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 7 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। শাহ সিমেন্ট পদ্মা সেতু প্রসঙ্গ। স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের খবরে আশার আলো দেখছেন শরীয়তপুরের মুরগি খামারিরা। পদ্মা সেতু খুলে দিলে শরীয়তপুরের উৎপাদিত মুরগি ঢাকার বাজারে বিক্রি করে লাভবান হওয়ার আশায় উদ্যোক্তারা তাদের ব্যবসা সম্প্রসারিত করছে নতুন রূপে। শরীয়তপুর প্রতিনিধি আব্দুল আজিজ শিশিরের রিপোর্ট। ফেরি পার হতে ঘন্টার পর ঘন্টা বসে থাকার দিন শেষ। এই অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছে পদ্মা সেতু। ক্ষেত্র বিশেষে কখনো কখনো 10 থেকে 12 ঘন্টা লেগে যেত ফেরিতে নদী পার হতে। এতে গাড়িতে থাকা মুরগি ও ডিম নষ্ট হওয়ার উপক্রম হয়ে বিপাকে পড়তেন শরীয়তপুরের পোলট্রি ব্যবসায়ীরা। তাই তারা ঢাকার বাজারে মুরগি পাঠাতেন না। এখন পদ্মা সেতু খুলে দিলে সেই ভোগান্তি আর থাকবে না। পদ্মা সেতু হইলাম তো আমরা ব্যবসা ডিম ঢাকায় বেচতে পারবো, এই তো ডিমের দাম কম, ব্যবসা ভালো হবে, মালিক ভালো থাকলেও আমরা ভালো থাকবো, বেতন বাড়াবে। তাহা যদি ডিম পাড়াইতারি প্রোডাকশন আলা আমাগো মার্কেটটা যদি পাই ভালো, তাহলে ডিমের দাম আমরা ভালো পাবো। ঢাকার বাজার ধরার জন্য এখন আমাদের মন খুশি। আরো পদ্মা সেতু খুলে দিলে কম খরচে ঢাকার বাজার ধরে খামারিরা বাড়তি মুনাফা অর্জন করতে পারবে বলে মনে করেন এই কর্মকর্তা। পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পরে যে খামারিরা যে বাজার ব্যবস্থাপনাটা সেটা তাদের জন্য অনেক সহজ হবে এবং ভালো মূল্য পাবে বলে আমার বিশ্বাস। বহু প্রতীক্ষিত এই পদ্মা সেতু শুধু যোগাযোগ ব্যবস্থাই নয়, সচল করছে অর্থনীতির চাকাও। কথা নাহিয়ান, এনটিভি নিউজ ডেস্ক।
গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। দুপুরে রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশ করেন নেতাকর্মীরা। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের উপস্থিতিতে নারায়ণগঞ্জের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে গ্যাস বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়। বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের নেতৃত্বে নরসিংদীতে এক বিক্ষোভ সমাবেশ হয়। ফরিদপুর শহরে সকালে বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে। এ সময় বক্তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানান। নাটোরের আলাইপুর বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করে অবিলম্বে নিত্যপণ্যের উপর ভর্তুকি দিয়ে দাম কমানোর দাবি জানান। এদিকে বরিশাল, সিলেট, জামালপুর, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, ঝালকাঠি সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের আর 3 দিন বাকি। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। স্থানীয় সাংসদ আ.ক.ম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্ষ্য। কুমিল্লা থেকে জালালউদ্দিনের পাঠানো রিপোর্ট। নির্বাচনকে ঘিরে কুমিল্লা সিটিতে উৎসবের আমেজ বিরাজ করছে। স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে নগরী। পোস্টারে ঢেকে গেছে অলিগলি, আর প্রার্থীরা চালাচ্ছেন বিরামহীন প্রচারণা। শনিবার সকালে নগরীর 11 নম্বর ওয়ার্ডের রানী দিঘির পাড়ে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে ভোটার ও নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাত। টেবিল ঘড়ি প্রতীকের মেয়র প্রার্থী মনিরুল হক সাক্ষ্য সকালে ঠাকুরপাড়া এলাকায় গণসংযোগ করেন। স্থানীয় সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে তিনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। মাননীয় সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন সাহেব উনি নির্বাচনে সিটি কর্পোরেশনের ভিতরে থেকে নির্বাচন প্রচারণা চালাইতেছে, এটা তো ঠিক না। উনি তো আমার কোনো নির্বাচনী সভায় একদিন উপস্থিত হন। স্বাক্ষর মতো ছেলে যদি বাহারকে কুমিল্লা ছাড়া করার চিন্তা ভাবনা করেন, কুমিল্লার মানুষ এটা রায় দেবে। আরেক স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজামুদ্দিন কায়সার কুমিল্লা নগরীর ধর্ম সাগর পার্ক কার্যালয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। আমি তো নির্বাচিত হব 5 বছর, মিনিমাম 4 বছর পূর্ণাঙ্গ ইশতেহার বাস্তবায়ন করার জন্য 4 বছরের মধ্যে আমার পূর্ণাঙ্গ ইশতেহার আমি বাস্তবায়ন করতে পারবো বলে আমি বিশ্বাস করি। সিটি নির্বাচনে মেয়র পদে 5, সাধারণ কাউন্সিলর পদে 106, মহিলা কাউন্সিলর পদে 36 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 15 জুন অনুষ্ঠিত হবে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন। এনটিভি নিউজ ডেস্ক। অর্থনীতির খবর। ভোজ্য তেলের নতুন দাম নির্ধারণের পরই আতঙ্ক বিরাজ করছে ক্রেতাদের মনে। অন্যদিকে আমদানি ঘোষণার পরই প্রভাব পড়তে শুরু করেছে চালের বাজারে। কেজিতে 2 থেকে 3 টাকা কমেছে চালের দাম। আটা, তেল, ডাল, ময়দা সহ নিত্য প্রয়োজনীয় পণ্যসমূহ বাড়তি দামেই বিক্রি হচ্ছে। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। বিশ্বব্যাপী ভোজ্য তেলের বাজার যখন স্থিতিশীল হচ্ছে, তখন দেশে নতুন করে বাড়ানো হয়েছে তেলের দাম। নতুন দামে তেল এখনও বাজারে না আসায় আগের দামেই বিক্রি হচ্ছে পণ্যটি। তবে পণ্যটির দাম পুনরায় বৃদ্ধিতে ক্ষোভ এবং হতাশা তৈরি হয়েছে ভোক্তাদের মনে। অযৌক্তিকভাবে বাড়ানো হচ্ছে। এটা 480 টাকা থেকে শুরু করে এখন আজকে নিলাম 985 টাকা করে 5 লিটার তেল। 3 দিন আগে বলছে তেল নেওয়ার জন্য, আজকে 3 দিন পরে তেল কিনতেছি। বুঝতে পারতেছি না আমাদের কি অবস্থা। পুরান রেটে এখনো পুরানটা আছে, পুরান রেটে বিক্রি করতেছে। আবার নতুন আসলে নতুন কিনবো, নতুন রেটে বিক্রি করবো। কয়েক মাস ধরে অস্থিতিশীল চালের বাজারে দাম কিছুটা কমতে শুরু করেছে আমদানির ঘোষণার পর। বিক্রেতারা জানান, চালের নতুন সরবরাহ এবং বাজার তদারকি ঠিক রাখলে পণ্যটির দাম স্বাভাবিক হবে। মিনিকেট পার কেজিতে 2 টাকা করে কমছে আগের তুলনায়। 28 আগে আমরা 54 টাকা বিক্রি করতাম, এখন 52 টাকা বিক্রি করি। আমরা আগের যে চাল কিনা আছে ওই চালই আগের রেটে বিক্রি করতে আসি। যদি যেটা দাম কমাইছে ওইটা যদি বাজারে আসে তাহলে মনে কর মোটামুটি আমরা কিছুটা কমবে। অন্যদিকে ডাল, আটা, ময়দার মতো নিত্য প্রয়োজনীয় প্রায় সকল পণ্যের দামই বৃদ্ধি পেয়েছে। গরিবের ডাল নামে পরিচিত অ্যাঙ্কর ডালের দাম 1 মাসের ব্যবধানে কেজিতে বেড়েছে 25 টাকা। আয় ব্যয়ের সমন্বয় করতে না পেরে চাহিদা সীমিত করতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। সবচেয়ে বেশি বাড়ছে হিসাবে আপনার এই যে অ্যাঙ্কর ডালটা, সবচেয়ে গরিবে যেটা খায় ওটার দাম বেশি বাড়ছে। গড় ভাড়াও বেশি নিতেছে, চাউলের দামও বেশি, তেলের দামও বেশি। আগে যেভাবে মানে ব্যাপক
খরচ করতাম এখন আর ওইভাবে খরচ করা যায় না। যে বেতনে চাকরি করে বেতনের আমাদের চলতেছে না। তবে সবজির বাজার স্থিতিশীল রয়েছে। পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকায় স্বাভাবিক দামেই বিক্রি হচ্ছে সবজি। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। মিনিস্টার মাইওয়ান গ্রুপের 20তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ই-কমার্স প্ল্যাটফর্ম ই-রাজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ প্ল্যাটফর্ম থেকে দ্রুত সময়ে পণ্য ডেলিভারি নিশ্চিত সহ সকল ব্র্যান্ডের ইলেকট্রনিক ও হোম অ্যাপ্লায়েন্সের যাবতীয় পণ্য অনায়াসে ক্রয় করতে পারবেন গ্রাহকরা। মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও FBCCI এর সহ সভাপতি MA রাজ্জাক খান রাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রমুখ। আন্তর্জাতিক সংবাদ। বিমানে যুক্তরাষ্ট্র ভ্রমণের জন্য এখন থেকে আর থাকছে না করোনা পরীক্ষার বাধ্যবাধকতা। এক বিজ্ঞপ্তিতে ঘোষণা দিয়েছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। রোববার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, করোনা পরিস্থিতির ব্যাপক উন্নতি হওয়ায় করোনা পরীক্ষার বাধ্যবাধকতা উঠিয়ে নেওয়া হয়েছে। মার্কিন এয়ারলাইন্স এবং ভ্রমণ খাত সংশ্লিষ্টদের চাপের কারণেই 17 মাসের পুরনো এই নিয়ম তোলা হয়েছে বলে ধারণা করা হয়েছে। করোনা মহামারী রোধে অন্যান্য দেশের মতো যুক্তরাষ্ট্র বিমান ভ্রমণের জন্য করোনার নেগেটিভ সনদ দেখানোর নিয়ম বাধ্যতামূলক করেছিল। খেলার খবর, ফুটবল। এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে ভালো খেলেও হার এড়াতে পারেনি বাংলাদেশ। পুরো ম্যাচে এগিয়ে যাওয়ার একাধিক সুযোগ হাতছাড়া হলে শেষ পর্যন্ত তুর্কমেনিস্তানের বিপক্ষে 2-1 গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে জামাল ভুঁইয়াদের। মোহাম্মদ নাজিমের রিপোর্ট। আরও একটা সুযোগ এবং বাংলাদেশ শেষ গোল। র্যাঙ্কিং শক্তিমত্তায় পিছিয়ে থাকলেও সামর্থ্যের সবটুকু দিয়ে লড়েছে বাংলাদেশ। লড়াকু মানসিকতায় তুর্কমেনিস্তানের বিপক্ষে বদলে যাওয়া লাল সবুজকে দেখল ফুটবল প্রেমীরা। যদিও আশা জাগিয়ে শেষ পর্যন্ত হারসঙ্গী হয়েছে বেঙ্গল টাইগার্সের। মাঠে নামার আগে এই ম্যাচ বাংলাদেশ জিততে পারে এই আত্মবিশ্বাসটাই ছিল জামালদের। আগের ম্যাচের রক্ষণাত্মক কৌশল থেকে বেরিয়ে আক্রমণাত্মক ফুটবল খেলে তুর্কমেনিস্তানকে চেপে ধরেছিল বাংলাদেশ। যদিও অচেনা প্রতিপক্ষের কাছেও সেট পিস দুর্বলতায় অস্বস্তির শুরু। আন্না দুর্দিয়েভের প্লেসিং শট আটকানোর উপায় ছিল না জিকোর। একটা আলতো টোকায় বল ঢুকিয়ে দিলেন। পিছিয়ে পড়েও আত্মবিশ্বাসে আঘাত লাগেনি বাংলাদেশের। দ্বিগুণ শক্তিতে প্রতিপক্ষের কঠিন পরীক্ষা নিতে শুরু করে বেঙ্গল টাইগার্স। ধারাবাহিক চাপে ফাটল ধরে তুর্কমেনিস্তানের রক্ষণে। যে গোলের জন্য হাহাকার, সেই বহুল প্রতীক্ষিত গোলই এলো মোহাম্মদ ইব্রাহিমের কল্যাণে। কাবরেরার অধীনে বাংলাদেশ পায় প্রথম গোল। সেখান থেকে ইব্রাহিমের ক্রেডিট যে তিনি ওই জায়গায় চার্জ করতে গিয়েছিলেন। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধের শুরুতেও ম্যাচের লাগাম তুর্কমেনিস্তানের কাছে। 54 ধাপ এগিয়ে থাকা দলটাকে শেষ পর্যন্ত বাংলাদেশ আটকে রাখতে পারেনি রক্ষণ দুর্বলতায়। আর্সেলানের প্লেসিং শটে আশাহত লাল সবুজ। শেষ দিকে বাদশা মিস না করলে নাটকীয়তায় শেষ হতে পারত ম্যাচ। মোহাম্মদ নাজিম, এনটিভি স্পোর্টস ডেস্ক। খবর শেষ করছি, তবে যাবার আগে একেএস টিমটি বা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। খালেদা জিয়ার হার্টে ব্লক, একটি রিং বসানো হয়েছে, বিদেশে না পাঠালে জীবন হুমকিতে পড়তে পারে ফখরুল। কিছু মানুষ দেশের অর্জনকে অর্জন হিসেবে নিতে পারে না, অনেক বাধা পেরিয়ে পদ্মা সেতু নির্মাণ হয়েছে প্রধানমন্ত্রী। করমুক্ত আয়ের সীমা বাড়ানোর দাবি FBCCI এর, ঘাটতি মেটাতে স্থানীয় ব্যাংকের বদলে বিদেশি অর্থায়নের চেষ্টার তাগিদ। ভারতে মহানবীকে কটূক্তির প্রতিবাদ করায় ধরপাকড়, নিন্দা মমতার, হাওড়ায় বিজেপি নেতা গ্রেফতার। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।